বেসিক ইংলিশ গ্রামার এর আজকের 6 নম্বর পার্টে আলোচনার বিষয় হচ্ছে অবজেক্ট কীভাবে একটি ইংরেজি সেন্টেন্স থেকে চিহ্নিত করতে হয়। আমরা এর আগের ক্লাসগুলোতে পার্সন নিয়ে কথা বলেছি, পার্সোনাল প্রনাউন, পার্সোনাল ফর্ম, পার্সনের ফর্মগুলো নিয়ে কথা বলেছি, এরপর অক্সিলারি ভার্বগুলো নিয়ে কথা বলেছি, সাবজেক্ট এবং ভার্ব কীভাবে চিহ্নিত করতে হয় সে বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আজকে একটি সেন্টেন্স থেকে কীভাবে অবজেক্ট চিহ্নিত করতে হয় সে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো। একটি বাক্যের অবজেক্ট কীভাবে চিহ্নিত করতে হয়, আমরা জানি কোনো শব্দ কাজ করা বোঝালে সেটা হচ্ছে ভার্ব। ভার্বের 5টি করে ফর্ম থেকে আইএনজি যোগ করলে শব্দটি পরিচিত মনে হবে। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় এবং সাবজেক্ট সচরাচর ভার্বের আগে থাকে। এই হচ্ছে টোটাল সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করার নিয়ম। অবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করতে হবে? অবজেক্ট ভার্বকে কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, ভার্বকে কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় এবং উত্তর পাওয়া গেলে ওই সেন্টেন্সে যদি উত্তর থাকে তাহলে সেটি হচ্ছে অবজেক্ট। আমি আবার বলি, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর ওই বাক্যে থাকলে সেটি অবজেক্ট। আমরা কয়েকটা উদাহরণ করি। দে হ্যাভ কট আ ফিশ, তারা একটি মাছ ধরেছে। এখানে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে ভার্ব। তাহলে অবজেক্ট ফাইন্ড আউট করার জন্য ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ধরেছে, কি ধরেছে, কাকে ধরেছে, কি ধরেছে, একটা মাছ ধরেছে। তাহলে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট খুঁজে পাওয়ার জন্য ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর ওই বাক্যে যেটি থাকবে সেটি হচ্ছে অবজেক্ট। আমরা আরেকটা সেন্টেন্স দেখি। প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট। প্র্যাকটিস অনুশীলনী তৈরি করে আজ আমাদেরকে পারফেক্ট সম্পূর্ণ। তাহলে প্র্যাকটিস আমাদেরকে সম্পূর্ণ করে তোলে। এখানে আমরা বুঝতে পারছি ভার্ব হচ্ছে সম্পূর্ণ করে তোলে ভার্ব। তাহলে অবজেক্ট খুঁজে পাওয়ার জন্য ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। সম্পূর্ণ তৈরি করে, কি তৈরি করে, কাকে তৈরি করে, কাকে তৈরি করে, আমাদেরকে তৈরি করে। তাহলে আমরা বুঝতে পারছি আজ এটি হচ্ছে অবজেক্ট। আমরা আরেকটা উদাহরণের দিকে যাই। উই রিয়েলাইজ দিস ফ্যাক্ট, আমরা উপলব্ধি করতে পারি, উপলব্ধি করি এই সত্য বিষয়টি। তাহলে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে ভার্ব। তাহলে অবজেক্ট খুঁজে পাওয়ার জন্য ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে উপলব্ধি করি, কি উপলব্ধি করি, কাকে উপলব্ধি করি, কি উপলব্ধি করি এই সত্য বিষয়টি। তাহলে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট ফাইন্ড আউট করার জন্য যে নিয়মটি মনে রাখতে হবে সেটি হচ্ছে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওই সেন্টেন্সে যে উত্তর থাকবে সেই উত্তরটি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট সম্পর্কে আরও কিছু নিয়ম। সচরাচর ভার্বের পর থেকে অবজেক্ট শুরু হয়, এটাও অবশ্যই মাথায় রাখতে হবে। সচরাচর ভার্বের পর থেকে অবজেক্ট শুরু হয়। ভার্বের পর থেকে অবজেক্ট শুরু হয়, আবার ওই শব্দগুলো হয়তো অবজেক্ট নাও হতে পারে। মাথায় রাখতে হবে ভার্বের পর থেকে অবজেক্ট শুরু হয় যদি অবজেক্ট থাকে। অবজেক্ট থাকলে আমরা বুঝবো কী করে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি অবজেক্ট হবে। অবজেক্টটি থাকবে কোথায়? ভার্বের পর। ভার্বের পর থেকে অবজেক্ট শুরু হবে। অবজেক্ট সেন্টেন্সে নাও থাকতে পারে। কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি থাকে সেটা অবশ্যই ভার্বের পরপরই হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা যদি খেয়াল করি, কট এটা ভার্ব, ভার্বের পর থেকে অবজেক্ট শুরু। মেক্স ভার্বের পর অবজেক্ট শুরু। রিয়েলাইজ ভার্ব, ভার্বের পর অবজেক্ট শুরু। 3 নম্বর বিষয়, অবজেক্ট একটি শব্দের নাও হতে পারে। একাধিক শব্দ মিলে বন্ধন তৈরি করে অবজেক্ট হতে পারে, যেটি আমরা সাবজেক্টের ক্ষেত্রে বুঝতে পেরেছি। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট খুঁজে পাওয়া যায়। সাবজেক্ট একটি শব্দ নাও হতে পারে, একের অধিক শব্দ মিলে বন্ধন তৈরি করে সাবজেক্ট হতে পারে। একইভাবে অবজেক্ট ভার্বের পর থেকে শুরু বা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট খুঁজে পাওয়া যায়। সে অবজেক্ট ভার্বের পর থেকে শুরু, সে অবজেক্ট একটি শব্দের নাও হতে পারে, এক বা একাধিক শব্দ মিলে একটি বন্ধন তৈরি করে অবজেক্ট হতে পারে। আমাদের টোটাল এই 3টা রোল দিয়ে আমরা অবজেক্ট একটি সেন্টেন্স থেকে ফাইন্ড আউট বা আইডেন্টিফাই করতে পারবো। আমরা কিছু অনুশীলন করি। যেমন হি
গিভস মি আ পেন। এই সেন্টেন্স থেকে আমরা অবজেক্ট খুঁজে বের করব। সে দেয় আমাকে একটি কলম। আমরা বুঝতে পারছি এই গিভস এই শব্দটি ভার্ব। তাহলে আমরা জানি ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রশ্ন করি কি দেয়, একটি কলম দেয়, তাহলে আমরা বুঝতে পারছি এটি অবজেক্ট। আবার আমরা যদি প্রশ্ন করি কাকে দেয়, আমাকে দেয়, তাহলে এটিও অবজেক্ট। একটি সেন্টেন্সে কি দুটি অবজেক্ট থাকতে পারে? অবশ্যই একটি সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকতে পারে। যদি ভার্বের পর এভাবে দুটি অবজেক্ট থাকে, অবজেক্ট যদি দুটি থাকে, তাহলে আমরা বুঝে নিব এই দুটি অবজেক্ট হয়তো হতে পারে ডাইরেক্ট অবজেক্ট অথবা হতে পারে ইনডাইরেক্ট অবজেক্ট। মূলত অবজেক্ট দুই ধরনের, একটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট এটা কি? অবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে সেটি ইনডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে আমরা ধরে নেব সেটি ডাইরেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। আমরা যদি ডিরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে আমরা একটু খেয়াল করি। মি অবজেক্ট, আপেন অবজেক্ট। মি এটা প্রাণীবাচক, আমরা বুঝতে পারছি এটা অবজেক্ট, কিন্তু এটা ইনডাইরেক্ট অবজেক্ট। আবার আপেন এটি অবজেক্ট, আমরা যদি বলি যে এটা কী অবজেক্ট তাহলে আমরা বলবো এটি ডাইরেক্ট অবজেক্ট, কারণ ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক। তাহলে অবজেক্ট একটি সেন্টেন্সে দুটি হতে পারে। দুটি যদি অবজেক্ট হয় তাহলে সেই দুটি অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট অথবা ডাইরেক্ট অবজেক্ট, এই দুটি অবজেক্ট থেকে একটি হবে বা দুটিই হবে। একটি সূত্র অবজেক্টের সবসময় মনে রাখতে হবে, ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় আগে বসে, প্লাস ডিরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের পরে বসে, যদি ইনডাইরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট দুইটি যদি একটি সেন্টেন্সে নিহিত থাকে। ডিরেক্ট অবজেক্ট আমরা আগে বসাতে পারি, যদি ডিরেক্ট অবজেক্ট আগে আমরা বসাই তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক এভাবে দাঁড়ায়, ডিরেক্ট অবজেক্ট প্লাস টু অথবা ফর, মাঝখানে একটা প্রিপোজিশন বসিয়ে তারপর ইনডাইরেক্ট অবজেক্ট আমরা বসাতে পারি। আমরা যদি এই সেন্টেন্সটি এভাবে লিখি, হি গিভস আ পেন টু অথবা ফর মি, তাহলেও এই সেন্টেন্সটি কারেক্ট হবে। তাহলে একটি সেন্টেন্সে অবজেক্ট একটি থাকতে পারে, দুইটি থাকতে পারে, নাও থাকতে পারে। অবজেক্ট বসার নিয়ম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় আগে হয়, ডিরেক্ট অবজেক্ট পরে হয়। যদি ডিরেক্ট অবজেক্ট আমরা আগে বসাই, ইনডাইরেক্ট অবজেক্ট পরে বসাই, তাহলে অবশ্যই সেই ডিরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের মাঝখানে টু অথবা ফর প্রিপোজিশন বসাতে হয়। তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবজেক্ট ফাইন্ড আউট করা শিখছি, আরও কিছু আমরা উদাহরণ দিয়ে শিখি, এটা নোট করে নিতে হবে। 2 নম্বর, হি কলস মি, সে আমাকে ডাকে। আমরা এখান থেকে অবজেক্ট ফাইন্ড আউট করার চেষ্টা করি। সে ডাকে আমাকে, আমরা বুঝতে পারছি এটা ভার্ব। অবজেক্ট খুঁজে বের করার জন্য ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। আমরা প্রশ্ন করি কি ডাকে, উত্তর নেই। কাকে ডাকে, উত্তর আছে আমাকে, তাহলে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে অবজেক্ট। আমরা যদি বলি এটি কী অবজেক্ট, যেহেতু মি এটি প্রাণীবাচক সেহেতু অবশ্যই আমরা ধরতে পারছি এটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট জানাটা গুরুত্বপূর্ণ, অবজেক্ট ফাইন্ড আউটটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা আরও একটি উদাহরণে যাই। দে prepared their notes for the exam. আমরা এই সেন্টেন্সটি থেকে অবজেক্ট খুঁজে বের করব। আমরা প্রথমে সেন্টেন্সে ভার্ব খুঁজে বের করি। তারা প্রস্তুত করেছিল তাদের নোটগুলো ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য। এখানে ভার্ব কোনটা আমরা বুঝতেই পারছি, ভার্ব হচ্ছে প্রিপেয়ার্ড। তাহলে অবজেক্ট খুঁজে পাওয়ার জন্য আমাদের কী দিয়ে প্রশ্ন করতে হবে, কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে প্রস্তুত করেছিল
কি প্রস্তুত করেছিল? তাদের নোটগুলো। কাকে প্রস্তুত করেছিল? উত্তর নেই। কি প্রস্তুত করেছিল? তাদের নোটগুলো। তাহলে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে অবজেক্ট। এবং আমাদের 2 নম্বর নিয়ম, অবশ্যই ভার্বের পর থেকে অবজেক্ট শুরু হবে। ভার্বের পর থেকে অবজেক্ট শুরু মাথায় রাখতে হবে। ভার্বের পর থেকে অবজেক্ট শুরু, তাহলে অবজেক্ট শুরু দেয়ার না, দেয়ারের সাথে এখানে নোটসের বন্ধন হচ্ছে, সুতরাং দেয়ার নোটস এটা হচ্ছে অবজেক্ট। আর বাকিগুলো কি সেটা আমরা পরবর্তী ক্লাসে বুঝতে পারবো। আমি আরও 2টা অনুশীলন করি। 4 নম্বর, the government has taken some steps against corruption. এই সেন্টেন্সটি থেকে আমরা অবজেক্ট ফাইন্ড আউট করব। অবজেক্ট ফাইন্ড আউট করার জন্য আমাকে প্রথমে সেন্টেন্সের বাংলাটা পড়তে হবে, ভার্ব খুঁজে বের করতে হবে। সরকার হ্যাজ টেকেন নিয়েছে, সাম স্টেপস কিছু পদক্ষেপ, এগেনস্ট কারাপশন দুর্নীতির বিরুদ্ধে। আমরা বুঝতে পারছি এখানে হ্যাজ টেকেনটা হচ্ছে ভার্ব। তাহলে অবজেক্ট খুঁজে কীভাবে পাওয়া যাবে? ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। তাহলে নিয়েছে, কি নিয়েছে? কিছু পদক্ষেপ। তাহলে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে অবজেক্ট। আমরা আরেকটা দিয়ে প্রশ্ন করি, কাকে নিয়েছে? এটার কোনো উত্তর নেই। কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি দুইটিরই উত্তর পাওয়া যায় তাহলে আমরা ধরে নিব দুইটিই অবজেক্ট। একটির পাওয়া গেলে একটি অবজেক্ট। প্রশ্ন করার পর যদি একটি উত্তর পাওয়া না যায় তাহলে সেখানে অবজেক্ট নাই বলে ধরে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি কি নিয়েছে, কিছু পদক্ষেপ, কাকে নিয়েছে, উত্তর নেই, কি নিয়েছে এটার আছে, সুতরাং এখানে একটি অবজেক্ট, সাম স্টেপস। আর আমরা এটাও জানি ভার্বের পর থেকে অবজেক্ট শুরু, সুতরাং ভার্বের পর সাম আছে। আমরা ধরে নেব না সামটা অবজেক্ট। কেন? কারণ সামের সাথে স্টেপসের একটা বন্ধন হচ্ছে, স্টেপসের সাথে এগেনস্টের কোনো বন্ধন নেই, তার কারণে সাম স্টেপস একসাথে এটা অবজেক্ট। আমরা আরও একটা উদাহরণ করি। 5 নম্বর, my father always advises me to do oil in the exam. আমরা এই সেন্টেন্সের অবজেক্ট খুঁজে বের করি। আমার বাবা সবসময় উপদেশ দেয় আমাকে পরীক্ষায় ভালো করতে। তাহলে অবজেক্ট খুঁজে পাওয়ার জন্য আমাকে ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব হচ্ছে অ্যাডভাইসেস। অবজেক্ট খুঁজে পাওয়ার জন্য ভার্ব খুঁজে বের করার পরে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। তাহলে আমরা প্রশ্ন করি, কি উপদেশ দেয়? টু ডু অয়েল ইন দ্য এক্সাম। কাকে উপদেশ দেয়? আমাকে। সুতরাং এখানে এটাও অবজেক্ট, আমরা এটাও অবজেক্ট ধরে নেব। এখানে অবজেক্ট দুটি আছে। আমরা অবজেক্ট সম্পর্কে খুব ভালোভাবে জানলাম। অবজেক্ট 2 প্রকার, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট প্রাণীবাচক, ডাইরেক্ট অবজেক্ট প্রাণহীন বা বস্তুবাচক। অবজেক্ট দুটি যদি থাকে অবশ্যই ভার্বের পরে ইনডাইরেক্ট অবজেক্ট আগে হবে, ডাইরেক্ট অবজেক্ট পরে হবে। ডাইরেক্ট অবজেক্ট যদি আগে বসায়, ইনডাইরেক্ট অবজেক্ট যদি পরে বসায়, তার মাঝখানে টু অথবা ফর হবে। আমরা অবজেক্ট আশা করি চিনতে পারবো। আমরা পরবর্তী ক্লাস বেসিক ইংলিশ গ্রামারে এক্সটেনশন এবং প্রেডিকেট নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।